নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে নবনীতা দেবসেনের একটি রম্য রচনা পড়ে শোনাচ্ছি। আমি নিশ্চিত আপনারা এটা খুব ভালো উপভোগ করবেন এবং খুব রিলেটও করতে পারবেন। আজকে পড়ব নবনীতা দেবসেনের লেখা ঠাকুমার গল্প। এটি শুনতে শুনতে দেখবেন নিজেদের ফেলে আসা দিনের অভিজ্ঞতার সঙ্গে খুব ভালো মিলিয়ে নিতে পারবেন। ঘরে ঠাকুমা, দিদা বা দাদু এরকম মানুষদের সঙ্গে বেশ চমৎকার একটা মিল, আর যেটা মজাও লাগে, আবার তাদের কথা মনে করিয়েও দেয় অন্যরকমভাবে। তাহলে পড়ি নবনীতা দেবসেনের লেখা ঠাকুমার গল্প। রঞ্জন বিমর্ষ মুখে উস্কো খুস্কো চুলে দাড়ি চুলকোতে চুলকোতে এসে ঘরে ঢুকল। নবনীতা দি, ঠাকুমার কি হয়েছে? ঠাকুমার হাতের কাজ ঠেলে দিয়ে খাড়া হয়ে বসি। রঞ্জনের ঠাকুমাটি আমাদের বড় প্রিয়জন, 90 ছুঁয়েছেন। এই বয়সে তো একটু ভয় ভয় করেই। শরীর খারাপ করেছে? হ্যাঁ, কি হয়েছে ঠাকুমার? শরীর না, মাথাটা। হ্যাঁ, সে আর নতুন কি, মাথা তো অনেক দিনই নিজের খেয়াল খুশিতে চলছে। এ অন্য পরিচ্ছেদ। ভীমরতি এখন ভয়ালো পরিণতির দিকে। শনৈ শনৈ। রঞ্জনটাকে নিয়ে বড্ড ঝামেলা। দুটো কথা বিশ্বাস করি তো পরের তিনটে করি না। মুখ চোখ দেখলে কিছুতেই টের পাওয়া যাবে না সত্যি বলছে না গুল মারছে। দুটোই তো অবিকল একরকমভাবে পরিবেশিত হয়। সত্যিটাকে মনে হবে গুল, আর গুলটাকে সত্যি। বিশ্বাস করতেও ইচ্ছে হয় না, আবার বিশ্বাস না করলে ঠকেও যেতে পারি। ঠিক করে বল তো দেখি, কি হয়েছে? ঠাকুমার আমার প্রিয় মানুষ হবার বহু কারণ রয়েছে, তার কয়েকটা বলতে পারি। ধরুন, আপনি বনের মধ্যে হঠাৎ একা রাত্রিবাস করতে বাধ্য হয়েছেন, আপনার ভয় করছে। তখন যদি ঠাকুমা থাকতেন আপনার কাছে, তিনি আপনার বালিশে 3 বার থাবড়া মেরে একটা মন্ত্র পড়ে দিতেন। মন্ত্রটা জরুরি, শিখে রাখুন। আমার তো যাযাবর স্বভাব, এখানে সেখানে হট্ট মন্দিরে শয়ন করার সময় এই মন্ত্রটা খুবই কাজে লাগে। বালিশে 3 বার থাবড়ার পর বলুন, কপফল কপফল কপফল, সাপচোরা বাঘা তিনে নিষ্ফল নিষ্ফল নিষ্ফল, যদ্দূর যায় কপফলের এই রাও, সাপচোরা বাঘা তিনে না বাড়াও পাও, যদি বাড়াও পাও দোহাই আমার ওস্তাদের মাথা খাও, মন আমার গুরুদেবের পায়, ওম গুরুদেব শিব গুরুদেব শিব গুরুদেব শিব ওম। পরবর্তী স্টেপ, 3 বার 3 দিকে ঘুরে ঘুরে ভক্তিভরে নমস্কার নিবেদন। সেই মন্ত্র অবশ্যই শুনতে পাবে জগতের যত সাপ, চোর আর বাঘের দল। 3 গোষ্ঠীর কেউই আর পা বাড়াবে না এদিকে। ওস্তাদের বাঁধন দেওয়া আছে না, একেবারে নিশ্চিন্তি। শুধু আরশোলা আর মাকড়সার জন্য ঠাকুমার কোনো মন্ত্র আছে কি না জেনে নিতে হবে, এইটি বাকি। ঠাকুমার কীর্তিকাহিনী কি অল্প, খুবই বিশিষ্ট মহিলা। এই সেদিন নীল আর্মস্ট্রং যেদিন চাঁদে বেড়াতে গিয়েছিল, সেটাই টিভিতে আবার কবে দেখাচ্ছিল। নাতিরা গিয়ে ঠাকুমাকে বলল, ঠাকুমা শুনেছ কি হয়েছে? কি দেখলাম টিভিতে? চাঁদে মানুষ নেমেছে। কি? তুমি কি কইলা মনু? চাঁদের কথাটা কি কইলা? চাঁদে গিয়া মানুষ নামছে ঠাকুমা, চাঁদ আর দূরে নাই। নামছে কও কেন? উঠছে কইতে হয়। মানুষ আকাশে নামে কি কইরা? চাঁদে তো ওঠা লাগে। এইরা কি পুষ্করিণী? তা সেই মানুষ করছে কিরা চাঁদে যাইয়া? ওই তো হাঁটাচলা করছে, মানে ভেসে বেড়াচ্ছে আর কি। পা ডুবে ডুবে যাচ্ছে তো, ভালো করে হাঁটা যায় না চাঁদের মাটিতে। আহারে, পাও তো ডুইবা যাইবই, বর্ষাকাল না, একেরে ভাইসা বেড়াইতেছে বেচারা। আহা হা, তা অহন না যাইয়া সুখা সিজনে যায় নাই কেন? অহন তো আকাশেও মেঘ বিদ্যুৎ, চাঁদে যাওন কি সহজ ভ্রমণ?
পথখান কি কম, দীক্ষা মনে হয় কাছেই, চাঁদ কিন্তু বহুদূর। কদ্দূর জানো? এক্কেরে হিমালয় পর্বত টর্বত পার হইয়া কৈলাস পর্বতের কাছে। বলেই হাত জোর করে নমস্কার। ঠাকুমার অভিনবত্ব বিভিন্নভাবে প্রকাশ পায়। সবাই মিলে গুলতানি করছে নাতিরা। ঠাকুমা গুটি গুটি উপস্থিত। মানু, তোমরা করো কি? 3:30টার এরোপ্লেন উইরা গেল, অন্তরা চা খাইবি না? এইটা তো তগো চা খাওয়ানোর টাইম, খেয়াল করায়া দিতাছি। ঠাকুমা নিজে চা খান না। বেলা 3:30টার এরোপ্লেন এরকম হয় নাকি? 8টার মেল ট্রেন, 10টা 15 প্যাসেঞ্জার, বড় জোর 9:30টায় পাশের বাড়ির কুকুর স্কুল বাস, এইসব হিসেব রাখতে পারে মানুষ। তাই বলে 3:30টার এরোপ্লেন দেখে ঘরের কাজকর্মের টাইম শিডিউল বানানো? হ্যাঁ, 3:30টার সময় আকাশ দিয়ে একটা জেট প্লেন যায় এবং ঠাকুমা তাই দিয়ে বিকেলটা শুরু করেন। লো সব তাস গুছাও, এইবারে চায়ের টাইম, 3:30টার এরোপ্লেন উইরা গেছে গিয়া, সেই কখন? সেই ঠাকুমার কি ভীমরতি হয়। তবে হ্যাঁ, ওর মাঝে মাঝে খেয়াল চাপে, নানা রকমের উদ্ভট খেয়াল। নাতিরাও তার মোকাবিলার জন্য সদা সর্বদা প্রস্তুত। ওই ঠাকুমারই নাতি তো তারা। যেমন একদিন ঠাকুমার মনে হলো সকলেই তাকে গঙ্গা স্নান করাবে বলে কথা দিয়েছিল, কিন্তু কেউ কথা রাখেনি। যেমনই মনে হওয়া অমনি অ্যাকশন শুরু। একই কথা ননস্টপ রিপিট করে যাবার অদম্য ক্ষমতা অনেক ঠাকুমারই থাকে, ওরও আছে। সকাল থেকে যাকেই পাচ্ছেন তাকেই কথাটা একবার বলে নিচ্ছেন। মনু, তপন, বাপধন চন্দন, আরে রঞ্জেন না, বলো কোথায় তোরা যে কইছিলা তোমারে গঙ্গাচ্ছান করাইতে লইয়া যামু ঠাকুমা? তা কই লয়া গেলি না তো? বৌমা, একবার গঙ্গাচ্ছানে লইয়া যাবা আমারে? তারাপদ, তোমার মায়েরে একবার গঙ্গাচ্ছান করাইয়া আনবা না তুমি? লয়া চলো না বাবা, গঙ্গায় 2টা ডুব দিয়ে আসি গা, বড় প্রাণে লয়। অবশেষে নাতিরা ঠাকুমাকে পাঁজা কোলা করে তুলে 2টো ঘর পার করে দাওয়ায় নিয়ে এসে সিঁড়ি দিয়ে উঠোনে নামিয়ে এনে বলল, এই তো গঙ্গা এসে গেছে ঠাকুমা, স্নানটা তবে সেরে নাও চটপট। বাপ রে! ঠাকুমা চোখ বড় বড় করে রোদে খটখটে উঠোনের দিকে তাকিয়ে বললেন, বাপ রে, জোয়ার আইছে, কি বড় বড় ঢেউ, সমুদ্রের মতো লাগে। তারপর নাতিদের বললেন, আরে তোরা আমারে ধইরা থাক, আমি তো স্রোতে ভাইসা যাইতাছি, গায়ে তো শক্তি নাই, ওফ জলের কি টান। নাতিরা ঠাকুমাকে ধরে রইল। ঠাকুমা চোখ বুজে নাক টিপে ধরে গুনে গুনে 3টি ডুব দিয়ে উঠলেন, বিড়বিড় করে মন্ত্র আওড়াতে আওড়াতে। 3 নম্বর ডুবের পরেই হাত বাড়িয়ে দিলেন, গামছা খান দেহি। গামছা দেওয়া হলো। তারপর জয় জয় দেবী সুরধুনী গঙ্গে গাইতে গাইতে গা মাথা মুছে ঠাকুমা আবার মহানন্দে নাতিদের কোলে চড়ে খাটে ফিরে এলেন। পুণ্য স্নান সারা। কি আরাম, শরীর খান যেন জুড়াইয়া গেল, গঙ্গা ছান বইলা কথা। এইটাকে ভীমরতি বলে ধরা হয়। তবে এরকমটা তো নতুন কিছুই ঘটনা নয়। আজ তাহলে রঞ্জনের এত বিচলিত লাগার কারণ কি? কেন ঠাকুমা নতুন করে কি করলেন আবার? এবার কি সমুদ্র স্নান, পুরীতে যাবেন? রঞ্জন গম্ভীর মুখে মাথা নাড়ল। জ্যাঠামশাইকে মেরে ফেলেছেন। হ্যাঁ, সে কি? আমার মাথাটা ঘুরে গেল। বিলেতের কাগজে এসব পড়েছে কেবল, কি ভয়ানক। সকালে উঠে দেখি ঠাকুমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, কাপড়ের খুঁটে নাক চোখ মুছছেন আর কাঁদছেন। রঞ্জন বলতে শুরু করলো, কেন ঠাকুমা কান্দো কেনে? আমার অমূল্যটা আর নাই। হ্যাঁ, যত বাজে চিন্তা, কে কইল নাই? যেটা একেবারে ফিটফাট ঠিকঠাক।
না, নাই, আমি জানি সে নাই, তোরা আমারে মিশে কথা কস। আরে অমূল্য। ঠাকুমা নাইবেন না, খাবেন না, কথা বলবেন না, এক নাগাড়ে হাপুস নয়নে জলজ্যান্ত জ্যাঠামশাইয়ের জন্য পুত্রশোকে কাঁদবেন। কার আর সেটা বরদাস্ত হয়? বাড়ি শুধু লোক তাকে ঘিরে বোঝাচ্ছি জ্যাঠা দিব্যি আছেন, ফুর্তিতেই আছেন। কোন নগর থেকে তেমন ঘন ঘন গড়িয়া এসে হয়তো উনি উঠতে পারছেন না ইদানিং, তাই বলে এমন অমঙ্গলে কান্না কাঁদতে হবে? ঠাকুমা কারুর কথাই বিশ্বাস করছেন না। আমি জানি তোরা আমারে ভুলাস। প্রত্যেকে চেষ্টা করে হার মেনে গেলাম। এদিকে ফোনে ঠাকুমা কথাবার্তা কিছুই শুনতে পান না। জ্যাঠার সঙ্গে ফোনে যে কথা বলিয়ে দেব তার উপায় নেই। কিছুতেই বুঝ বানানো যাচ্ছে না ঠাকুমাকে। অথচ মায়ের চোখের জলে নাকি সন্তানদের অকল্যাণ হয়। এ অশ্রু অবিলম্বে থামানো দরকার। সমূহ বিপত্তির শান্তি করতে জ্যাঠামশাইকে কোন্নগর থেকে সোজা ট্যাক্সি ভাড়া করে গড়িয়াতে নিয়ে আসা হলো। এবার ছেলেকেই সশরীরে মায়ের সম্মুখে উপস্থিত করিয়ে দেওয়া হবে। রবিবার সকালে জ্যাঠামশাই এলেন হাসি খুশি। ট্যাক্সি ভাড়াতে এখান থেকেই দেওয়া হয়েছে। জ্যাঠামশাই হাতে করে কোন্নগর থেকে চমৎকার মাখা সন্দেশ এনেছেন ঠাকুমার জন্য। এবারে সমস্যার অবসান। আমরা নাচতে নাচতে গিয়ে বলি, ঠাকুমা জ্যাঠামশাই এসছেন। কে আইল? জ্যাঠামশাই। কার জ্যাঠা? আমাদের জ্যাঠামশাই। হেইডা কেডা? কেডা মানে? তোমার বড় ছেলে। সে তো অমূল্য আসিল। হ্যাঁ সেই তো আছিল, আবার কি কথা? জ্যাঠামশাই এসেছেন তোমার কাছে। অমূল্যা আইছে? হ্যাঁ হ্যাঁ বলছি তো, অমূল্যা এই বাসাতে আইছে। আগে হ্যাঁ, তবে আর বলছি কি, এই বাসাতে আইছেন আমাদের জ্যাঠামশাই, তোমার অমূল্য। আইলো কেমনে? ট্যাক্সি করে। ট্যাক্সি কইরা? বা পরে খাড়াও দিনই কাপড়খানা পাল্টাইয়া লই। তাড়াতাড়ি তরঙ্গ থেকে একটা তসরের কাপড় বের করলেন। হুড়োহুড়ি করে সেটি গায়ে জড়িয়ে সুতির কাপড়টা খুলে রেখে ঠাকুমা বললেন, কই কই গেল অমূল্যা? দাও, অরে ডাইকা দাও। ঠিক কথা কও তো মনু। জ্যাঠামশাই ঘরে ঢুকে যেই নিচু হয়েছেন প্রণাম করতে, ঠাকুমা ঠিকরে সরে গিয়ে হা 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 করে উঠলেন। আহা হা হা, থাউগা পর নামে কাজ নয়। এই যে হাত তুইলা এমনি এমনি কইরা নমো নমো করো, নমো নমো করো। বলতে বলতে নিজের বুকের কাছে দুই হাত জড়ো করে ঠাকুমাও জ্যাঠামশাইকে ভক্তি ভরে নমস্কার করলেন। প্রণাম করা, আশীর্বাদ করা, যাবতীয় ক্রিয়াকর্ম বাদ। ঠাকুমার এহেন আধুনিকতা দেখে জ্যাঠামশাই একটু ঘাবড়ে গেলেন মনে হলো। বিজয়ের সময়ও তো এটা ছিল না। জ্যাঠামশাই চেয়ারে বসলেন। ঠাকুমা চুপচাপ তাকে মেপে যাচ্ছেন, কথা নেই। জ্যাঠার অস্বস্তি হলো। সাধারণত ঠাকুমার অনেক প্রশ্ন থাকে। তা মা ভালো আছো তো? হ, আমি তো আছি ভালোই। তুমি কেমন আছো শুনি? ভালোই আছি। আইলা কি করিয়া? ট্যাক্সিতে। ট্যাক্সি চলাচল করে? হ্যাঁ তা করে, খরচা আছে। খরচা তো থাকবই, এই পার ওই পার বইলা কথা। জ্যাঠা এবারে সন্দেশের বাক্স এগিয়ে দেন। মা তোমার লাইগা সন্দেশ আনছি। থাউক, ওইখানেই রাইখা দাও। সন্দেশও নাকি বানায়? বাবা, কেন বানাবে না? বেশ ভালো সন্দেশ, অন্যরকম, একটু খেয়ে দেখো। থাও, খাইয়া কাম নাই। ভালো না হইয়া পারে, কই থেকে আনছো? সহজ কথা, হ্যাঁ কে রে ওই পার থিকা? ওই নামেই এপার ওপার, সবই এক মা। ঠাকুমা একটুক্ষণ চুপ করে থাকেন। তা খাও কি? মানে মানে ভাত টাত খাইতে পারো? হ্যাঁ, ভাত টাত খেতে পারবো না কেন? এ রান্ধিয়া দেয় কে? কেন, তোমার বৌমা? এইটা তুমি কি কইলা অমূল্যা? বৌমাও? ঠাকুমা ডুকরে ওঠেন। বৌমাও?
হায় হায় রে, আমার এই খবরটা কেউ দেয় নাই, আমারে কেউ কিছুই কয় না, বৌমার খবর কান আমারে দিলই না। ঠাকুমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দেন। জ্যাঠা এবার মৃদু লাঠিচার্জের মতো মৃদু ধমক লাগান। কি কি আবার খবর দিব? শুধু শুধু কাইন্দ না তোমা, যদি তার কিছু খবর হইতো তো তোমারে দিতই। ছেলের বকুনি খেয়ে ঠাকুমার কান্না বন্ধ। নাক চোখ মুছে, তা কও বৌমা আছে কই? ঘরেই, যাইব কেন? তা ভালো, তা ভালো, লগে লগেই আছো দুইজনে, সেই ভালো। রান্দিয়া বাড়িয়া দিতাছে, সেইখানে যাইয়াও সেবা যত্ন পাইতাছো বৌমার, শুইনাও শান্তি। জ্যাঠামশাই দিশেহারা, কিছুতেই ঠাউর পাচ্ছেন না। ঠাকুমার আসল সমস্যাটি তাকে জানানো হয়নি। ছেলেকে দেখতে চান, মন কেমন করছে ছেলের জন্য, এইটুকুই শুধু বলা হয়েছে তাকে। জ্যাঠামশাইরও তো নয় নয় করে বয়স 75-এর ওপারে, ওসব অলক্ষণে কথা তাকে খুলে বলা যায় না। জ্যাঠামশাইয়ের মনে মনে নানা রকম হোঁচট লাগছে, কিন্তু একটা জিনিস তিনি গিলতে পারছেন না। মা, ক দেহি, তুমি আমারে প্রণাম করতে দিলা না কেন? ঠিক কইরা কও। চিপ কেটে মাথা নেড়ে ঠাকুমা বলছেন, সি সি, প্রণাম করতে হয় নাকি? ওই পার থেকে আইসা তুমিই তো সকলের প্রণাম নিবা। তা ভালো, আইসো আমারে দেখনের লইগাই আইসো, সন্দেশ লইয়া আইসো, খুব ভালো। কিন্তু তাও একটা কথা বুঝি না, তুমি আইলা কিভাবে? তুমি প্রণাম নিবাটা জ্যাঠামশাই বুঝতে না পারলেও আলোচনাটা চালিয়ে যান। মুখখানা যারপর নাই বিভ্রান্ত দেখাতে লাগে যদিও। কইতাছি তো, ট্যাক্সি কইরা কইবার কমু, শোনো নাই? ট্যাক্সি ওই পারেও যায়? যাইব না কেন? যাইতে তো মানা নাই। না মানে, আচ্ছা তুমি নিচে আইলা কিভাবে হেইটা কও, নাকি ট্যাক্সি একেরে উপর অবধি চইলা যায়? জ্যাঠা এবার উদ্ভ্রান্ত। এইটা তুমি কি কইলা মা? ট্যাক্সি 3 তলার উপরে উঠে নাকি? আমি সিঁড়ি দিয়ে নাইমা আইসা বড় রাস্তা থেকে ট্যাক্সি ধরি। সিঁড়ি? সিঁড়ি দিয়া উপর নিচ করো না তো? কি 3 তলা বাসায় কি লিফট বানায় নাকি? অসুবিধা হয় না? না, এখন পর্যন্ত তো হয় নাই, তবে ফিউচারের কথা কখন যায় না। তাহলে মনে হয় সিঁড়িটা কমপ্লিট করছিল রাবণে। আমি তো জানি আধা খেসরা হইয়া পইরা আছে, কমপ্লিট হয় নাই, তাই জিগাইছি নিচে আইলা কেমনে? রাবণের সিঁড়ি? আমি কি স্বর্গে আছি নাকি মা? এই কথাটায় মা ফোঁস করে উঠলেন। স্বর্গ না তো কি? হ্যাঁ, তুমি হইলা গিয়া তোমার বাবার বড় পোলা, তুমি স্বর্গে যাবা না তো কি নরকে যাবা? তুমিও কও অমূল্যা। জ্যাঠার আর ধৈর্য থাকে না। কিন্তু মা, হেইটা তো বহু পরের কথা, আগে তো মরি। অহন তো আমি বাইসা আছি, স্বর্গে যাবো না নরকে যাবো এই প্রশ্নটা কেউ করে নাই আমারে, তুমি কইলা কেবল। কি কইলা? তুমি বাইসা আসো? অমূল্যা, তুমি বাইসা আসো? তুমি জীবিত? তুমি স্বর্গে যাও নাই? ও হো হো, আমার অমূল্যা মরে নাই রে, আমার অমূল্যা বাইসা আছে রে। ও হো হো। ঠাকুমার আনন্দাশ্রু অঝোর ধারায় ঝরতে লাগলো এবং গলা ছেড়ে ও হো হো কান্নাটা ও বিকল মরা কান্নার মতো শোনাতে লাগলো। এর চাইতে সেই ফুঁপিয়ে ফুঁপিয়ে অমূল্য আর নাই কান্নাটাই ছিল ভালো। জ্যাঠামশাই এতক্ষণে সবটা বুঝতে পারেন। ঠাকুমাকে জড়িয়ে ধরে জ্যাঠামশাই বললেন, মাগো আসো, তাইলে প্রণামটা অহন কইরা লই। লও লও, কর না প্রণাম, তোমার যত ইচ্ছা কর না। তখন কি জানি, আমি তো জানি তুমি ওই পার থিক্কা, তাই তো হরবার কইরা শুদ্ধা কাপড়খান পইরা আইলাম। জ্যাঠামশাই চিবুক ছুঁয়ে চুমু খেয়ে ঠাকুমা মিষ্টি করে হাসেন, তারপরে হাত বাড়ালেন। কই দেয় তো দেখি সন্দেশটা যে আনছিলা, জিনিসখান কেমন দেখি খাইয়া। আমি হাঁপ ছেড়ে বলি, যাক, সব ভালো যার শেষ ভালো। কিন্তু শেষটা ভালো কিনা সেটাই তো সংশয়। সেদিন ঘণ্টেশ্বরের পৈতের দিনে সিরিয়াস কেলো করেছেন। রঞ্জন গুছিয়ে বসেছে।
এতক্ষণে আমার চায়ের কথা মনে পড়ল। এই চা খাবি তো রঞ্জন? আর কি আছে সঙ্গে, কি দেবে? আজকে হয়েছে মাংসের ঘুগনি। গ্রেট, লাগাও চা। ঘন্টের পৈতের দিনে বাড়িতে অত লোক, তার মধ্যে ঠাকুমা, বাবা, জ্যাঠা, কাকামণি প্রত্যেকের প্রেস্টিজ পাংচার করে দিয়েছেন। ব্যাপক কেলো। ঠাকুমার কেলোর কীর্তিগুলো শুনতে আমি সর্বদাই আগ্রহী। কী কেলো রে, কী কেলো? বাড়িতে উৎসব, সবাই জড়ো হয়েছেন। জড়ো হওয়া মানেই সবার আগে ঠাকুমার কাছে যাওয়া। 3 ছেলেই উপস্থিত। জ্যাঠামশাই বেচারি তখনও স্বর্গের সিঁড়ির স্মৃতির দ্বারা তাড়িত, তাই তিনি ঠাকুমাকে প্রণাম করে বললেন, মা, আমারে চিনো? চিনুম না কেন? আমার নাম কি কাও দেহি। ঠাকুমা হঠাৎ জিভ কেটে সলজ্জ ঘুমটা টেনে দিয়ে মুখ ঘুরিয়ে নিলেন। তারপর চোখের কোণ দিয়ে মিটমিটি হেসে ফিসফিস করে জ্যাঠামশাইকে প্রায় কানে কানে বললেন, ঘুমুকি কইরা, তোমার নাম যে আমারে লইতে নাই মনু। ভাসু ঠাকুরের নামে তোমার নাম দিছি কি না? তুমি হইলা আমাকে বড় পোলা, সকলের আগে তুমি। শুনে তো সকলেই স্তব্ধ। তাঁর ভাসুরের নামে নাম? মোটেই না। তাঁর ভাসুর ঠাকুর তো ঠাকুরদার দাদা বাবাদের জ্যাঠামশাই হন। তাঁর নাম তো ক্ষেত্রপ্রসাদ, আর জেঠুর নাম তো অমূল্য। ঠাকুমাই বললেন, আচ্ছা, নামের গোড়ার অক্ষর কইয়া দিতাছি। শয়ে ফয়ে আস্ফ দিয়া নাম শুরু, ব্যাস অইসে। ঘর শুদ্ধ মানুষ বজ্রাহত। ক্ষেত্রপ্রসাদের শয়ে ফয়ে আস্ফ কই? সে তো কেবল স্ফটিকেই থাকা সম্ভব। এ পরিবারে তো ওই নামের কোনো পূর্বসূরি আছেন বলে এখনো শুনিনি। এই শয়ে ফয়ে আস্ফ শুনে অবধি চেয়ারের পিঠ ধরে সেই যে দাঁড়িয়ে উঠেছিলেন জ্যাঠা, আর বসেননি। এবারে জ্যাঠা একা নন, বাবা, কাকা সকলেই বিচলিত হয়ে ঠাকুমাকে চেপে ধরলেন। ঠিক কইরা কও দিনি মা, তোমার কয়রা পোলা, তাদের নাম কি কি? কাকু বললেন, মা, আমার পানে চাইয়া দেখো, কও তো আমি কে, আমার নাম কি? কাকুর চ্যালেঞ্জের সামনে পড়ে ঠাকুমাও মরিয়া। আর চালাকি চলছে না। এবার ঠাকুমা পুত্রের চোখে সোজাসুজি তাকালেন। তোমারে চিনি না, আমার পোলা, আমি চিনুম না, নাম শুনবা? কেন মনু, আপন আপন নামগুলো তগো মনে নাই? তবে শুই না লাও, এই আমি কইয়া দিলাম। তারপরে হঠাৎ নামটা পড়বার মতো গড়গড় করে এক ঝাঁক নাম আবৃত্তি করে গেলেন। বনবিহারী, বিনোদ বিহারী, বিমান বিহারী, পুলিন বিহারী, রাস বিহারী, তপন, স্বপন, চন্দন, রঞ্জন, কাঞ্চন। ল, আমার সব কয়টা বোলা বাইনের নাম গইনা লাও। ঘর শুদ্ধ শ্রোতা নির্বাক। ঠাকুমার 3 সন্তান, অমূল্য, তারাপদ, সদানন্দ। কেউ এই লিস্টে নেই। তাদের পুত্রেরা অবশ্য আছে, কিন্তু বাকি 5 জন বিহারী বাবুদা যে কারা, পরিবারের কেউই তা বলতে পারল না। ঠাকুমা নামগুলি পেলেন কোথায়? নাতিদের নাম না হয় বোঝা গেল, ছেলেদের নাম বিস্মরণ, সেও না হয় কষ্টে সৃষ্টে বোধগম্য হলো, কিন্তু ওই 5টা উটকো নাম কাদের? ঠাকুমা যে ইষ্টমন্ত্রের মতো মুখস্থ উড়ে গেলেন। বিরাট এক রহস্য সৃষ্টি করলো ওই অচেনা নামাবলী। ওরা কারা? রহস্যের মীমাংসা করলেন ঠাকুমার ছোট ভাই, আমাদের মামা দাদু। ঠাকুমার ওই একটি মাত্র ভাই। মামা দাদু বললেন, ওই 5টি তাঁদের 5 দাদার নাম। মামা দাদুর জন্মের আগেই তারা গত হয়েছেন মা শীতলার কৃপায়। ঠাকুমার বয়স তখন 4 বছর। এই কারণেই মামা দাদুর নাম হয়েছে শীতলাচরণ। ঠাকুমার বিয়ে হয়েছে 9 বছরে। ঠাকুরদাও দেখেননি এই সম্বন্ধীদের। কোথা থেকে যে তুলে এনেছেন ঠাকুমা শৈশবের বিস্তৃত নামগুলি, বসিয়ে দিয়েছেন নিজের সন্তানদের নামের সারিতে, তাঁর অতি প্রিয়জনদের তালিকায়। কিন্তু শয়ে ফয়ে আস্ফ, এটার সমাধান মামা দাদুও জানেন না, তাই ওটার কিনারা হলো না। এই ঘটনার উপসংহার এখনো বাকি আছে দিদি, এখানেই শেষ নয়। পরদিন সকালে উঠে ঠাকুমা মাকে ডেকে জিজ্ঞেস করলেন, বৌমা, আমি কেডা? এ হেন অস্তিত্ববাদী প্রশ্নে মা ভেবাচাকা খেয়ে স্থানুবৎ। কদিনই আমি কেডা?
প্রায় গোপন কথা বলা বলির মতো ফিসফিস করে মাকে জিজ্ঞেস করলেন ঠাকুমা ষড়যন্ত্রের ভঙ্গিতে। অগত্যা তার বৌমা বললেন, মা, আপনি আমার শাশুড়ি, এই বাড়ির কর্তা মা, আনন্দমোহিনী। ঠাকুমা মন দিয়ে শুনলেন, তারপর ভুরু কুঁচকে সন্দিগ্ধ সুরে বললেন, আনন্দমোহিনী? এইটা আবার কেডা বৌমা? ওই নামখান কার? মার প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। তখন আমরা গেলাম অভয় দিতে। ওই লাইনেই নয়, পুরো ট্র্যাক বদল। আরে তুমি তো আমাদের ঠাকুমা, আমাদের চিনতে পারছো না? আহা, তাই ক? আমি তো রঞ্জন চন্দনের ঠাকুমা। বাস বাস, আর কইতে লাগবে না, বুঝছি। রঞ্জন থামলো। এই গল্পের টিকা হয় না। আমি শুধু চায়ের কাপটা এগিয়ে দিই, রঞ্জন চাটা শেষ করে আবার শুরু করলো। মেজদির নাতি হয়েছে, তাকে নিয়ে এসেছে ঠাকুমার কাছে। ঠাকুমা বসে আছেন বিছানায়, তার কোলে দেওয়া হলো। ঠাকুমা তো পুতিকে কোলে করে খুব খুশি, অনেক আদর করছেন, ছড়া কাটছেন। ফর্সা ধবধবে ছোট্ট বাচ্চাটা মাসখানেক মাস দেড়েকের হবে। তার পরনে কিছু নেই, কেবল কোমরে কালো ঘুনশিতে একটা তামার পয়সা বাঁধা। ঠাকুমা আদর করতে করতে জিজ্ঞেস করলেন, ভারী সুন্দর, এইটা কিরা হয়েছে? পোলা না মাইয়া? সবাই সমস্যারে বলে উঠেছি, কেন ঠাকুমা, ও তো তোমার কোলেই আছে, ছেলে না মেয়ে দেখাই তো যাচ্ছে সেটা। ঠাকুমা কেমন লজ্জা পেয়ে গেলেন, আস্তে করে মাথা নেড়ে মৃদুস্বরে বললেন, অত সাথে আমার মনে নাই, তোরাই কইয়ে দে আমারে। আমি এবারেও কি বলবো ভেবে পাই না। শেষে রঞ্জনী কথা বলে, এ তো একরকম, কিন্তু গতকাল যা ঘটলো সেটা ক্লাসিক। দুপুরে দিবানিদ্রার পর উঠেই ঠাকুমার বেজায় স্ফূর্তি, ব্যাপক চেঁচামেচি জুড়ে দিলেন। সারা মুখ উল্লাসে ঝলমল করছে, কণ্ঠস্বরে বিয়ে বাড়ির ব্যস্ততা। কই রে তপইন্না, রঞ্জন্না, আমার চন্দন বুড়াটা, কই গেলি তোরা সব? আয় আয় শীঘ্র আইসা আমারে তোল, আমারে তোল, আমারে পুরা। ও সদানন্দ, ও তারাপদ, ও অমূল্যা, দৌড়ে আসো বাবারা, আমারে পুরাও। আমরাই দৌড়ে যাই। ও ঠাকুমা, হলো কি তোমার? কি ও কি কথা কুকথা বলছো? আহা, আমারে পুরাইবি আর কখন? আমি তো মরছি, রাইতেই মইরা গিয়াছি, আর তোরা কেউ বসো নাই। আর বিলম্ব না, জলদি জলদি পুরা আমারে, রাইত হইলে তো মুশকিল, দিনে দিনেই লইয়া চল। ছি ঠাকুমা, অমন বলে না, তুমি মরবে কেন? ষাট, তুমি মরনি? আমি মরছি, আমি মরছি। আমার পোলাগুলো গেলে কই? ডাইকা দে, পুরাইতে ক আমারে। আরে না ঠাকুমা, মরনি তুমি। এই দেখো, মরলে কি ব্যথা লাগে? বলেই সাবধানে ঠাকুমার পায়ে এক রাম চিপটি। ও কি পাচ্ছি, মরা মানুষের ব্যথা দেয়, মরছি তবু জ্বালাস, তবে লজ্জা শরম নাই? আহা, মরা মানুষকে কি ব্যথা দেওয়া যায়? তাহলে তো তুমি পড়লেও ব্যথা পাবে, পাবে না? তুমি বেঁচেই আছো ঠাকুমা, জিন্দা মানুষ তুমি। তোরা পোলা পাইন, তোরা কিছু বোঝো না। আমি বাসি যেন মরছি, আর তোরা ক মরি নাই। ল ল, আমারে পুরাইতে ল। না গো ঠাকুমা, সত্যি বলছি, তুমি মরনি, তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্ন। চিমটিতে ব্যথা পেলে দেখলে না? স্বপ্ন ছিল ওইটা? হ্যাঁ ঠাকুমা, স্বপ্ন। মরি নাই। না না, মরবে কেন? ঠিকঠাক কইতাছো তোমরা? ঠিকঠাকই কইতেছি ঠাকুমা, মরো নাই তুমি, বাইসা আছো, জিন্দা আছো, শ্বাস প্রশ্বাস পড়তেছে তোমার, স্বপ্নই দেখছিলা তুমি। তৃপ্ত উজ্জ্বল মুখখানি মুহূর্তের মধ্যে বিবর্ণ, নিষ্প্রভ, মলিন হয়ে গেল ঠাকুমার। যা, খোয়াবি দেখতেছি কেবল, এইবারেও মরণ হইল না তাইলে। খুব দুঃখী মুখে ঠাকুমা চোখ বুজে জপের মালা নাড়াচাড়া শুরু করে দিলেন। আপন মনেই বললেন, মরি নাই, তোর সাই। রঞ্জন চুপ করে গেল।
স্তব্ধতা ভেঙে আমি বলি, ঘুগনিটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর, আজকে কি বলছেন ঠাকুমা? আজ কেমন মুড? আজ যখন আমি বেরোচ্ছি আমাকে বললেন, রঞ্জয়না তুমি কি নয়াপাড়ায় যাও? নয়াপাড়া দাদুরে একবার দেখা এসো, ঘর দুয়ার সব বানের জলে ভাইসা গেছে, শিব মন্দিরের উঁচা চাতালে পইরা আছে স্ত্রীপুত্র লইয়া গরু ছাগলের লগে। আমি বললাম, হ্যাঁ দেখে আসবো। এই নয়াপাড়াটা কোথায় রঞ্জন? ঠাকুমার ভেসে যাওয়া বাপের বাড়ি। 82 বছর আগেকার বন্যার খবর নিতে পাঠিয়েছেন আমাকে। শুনছিলেন নবনীতা দেবসেনের কলমে রম্য রচনা ঠাকুমার গল্প। ভারী মিষ্টি ঠাকুমা না? আমাদের সকলের ঠাকুমা, দিদারা, দাদুরা যারা আছেন ভালো থাকুন, যারা পরপারে গেছেন তারাও ভালো থাকুন। আজ শুনলেন নবনীতা দেবসেনের গল্প। এরকম নানান লেখকের নানান রকমের নানান স্বাদের গল্প শুনবার জন্য, অথবা আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক ইত্যাদি শুনবার জন্য আমাদের এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আজকের গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে সেটা লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন, এবং আর কি শুনতে চান সেটা জানাতে পারেন, শেয়ার করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে চলে আসব। নমস্কার।